হবে, সত্যি বিয়ে হবে, ফুলসজ্জা হবে, শ্বশুর বাড়িতে কত লোকজন একেবারে ভরে থাকবে। কিন্তু কিন্তু আমার আমার যে বড় ভয় করছে, যদি বিয়ের পরে আমার স্বামী জানতে পারে যে আমি আমি বিয়ের আগে অন্য কাউকে একজনকে ভালোবাসতাম, যদি জানতে পারে যে আমার একটা সন্তান হয়েছিল, না না, আমার আমার সেই খোকার কথা মনে পড়ে যাচ্ছে কেন। বড় মায়ের মুখে শুনেছিলাম বাচ্চা প্রসব করার পর আমি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তখন তখন সবাই এসে বলল আমার খোকা নাকি মারা গিয়েছিল। খোকা, খোকা, খোকা। তুমি বোকামি করছো দিদি ভাই, তুমি চিন্তা করে চোখের জলে বুক ভাসাচ্ছ। বাদলদা, তুমি কি গো? কেমন করে ভুলবো গো, কেমন করে ভুলবো আমি? সামনে মাসে তোমার বিয়েটা যাতে আমার ভালোভাবে মিটে যায়, তার জন্য আমি এসেছি ঠাকুর মন্দিরে পূজা দিতে। আর তুমি কি না? বাদলদা, আমি আমি তো আমি তো তমালকে সত্যিকারের ভালোবেসেছিলাম, কিন্তু কিন্তু তুমি তো জানো ওই তমাল আমাকে ছেড়ে কেমন করে ঠকিয়ে চলে গেল। দিদিমণি, বিয়ের আগের ভালোবাসা আর বিয়ের পরের ভালোবাসার মধ্যে কত তফাৎ। বিয়ের আগের ভালোবাসার মধ্যে থাকে কামনা বাসনা, আর বিয়ের পরের ভালোবাসা থাকে স্বামীর উপাসনা। আমি তো সেটা গুণাক্ষরেও বুঝতে পারিনি গো বাদলদা, আমি বুঝতে পারিনি যে তমাল আমাকে এইভাবে ঠকাবে। তাই কেমনই মনে হচ্ছে জানো জানো আমার আমার মনে হচ্ছে বিয়ের পরে কল্যাণ যদি কখনো কোনোদিনও আমার শরীরের মাঝে মাতৃত্বের সন্ধানটা খুঁজে পায়, যদি কখনো কোনোদিন কোনোভাবে সে জানতে পারে যে আমার জীবনে পুরুষদের প্রতি আর কোনো ভালোবাসা নেই। দিদি ভাই, হ্যাঁ 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 বাদলদা, গুণাক্ষরেও যদি জানতে পারে যে আমার ভালোবাসাটা চাপা আছে পুরুষের প্রতি অবিশ্বাস, ঘৃণা, যাতে বুঝতে না পারে, যাতে জানতে না পারে, তোমাকে সেই চেষ্টাই করতে হবে দিদি ভাই। স্বামীর ভালোবাসাকে বিশ্বাস করতে হবে। তুমি ঠিক বলেছো বাদলদা, তুমি একদম ঠিক বলেছো। আমি আর কাঁদবো না বাদলদা, আমি আর একটু কাঁদবো না। তুমি একটা কাজ করো বাদলদা, আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, দাদা ওই মন্দিরের পাশে গাড়িটা নিয়ে অপেক্ষা করছে। তুমি একটা কাজ করো, দাদাকে গিয়ে বলো আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, পুজো দেওয়া হয়ে গেছে, গাড়িটা নিয়ে যেন মন্দিরের সামনে চলে আসে। ঠিক আছে দিদি ভাই, আমি ঠিক যাচ্ছি। করবো দাদা, কি কথা বল? ওই যে বলছি যে খেলনার দোকানটা এখান থেকে কত দূর বলতে পারেন? আপনি বুঝি আপনার বাচ্চার জন্য খেলনা কিনবেন দিদি? আর বলবেন না, বাচ্চাটা না ভীষণ দুষ্টু, কি দুষ্টু কি দুষ্টু, আজ এ খেলনা কাল সে খেলনা, বায়না একেবারে ধরেই আছে। ও দিদি, বলছি বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। বলছি ছেলেকে আপনি সঙ্গে করে নিয়ে আসেন? না ভাই না, আমি সঙ্গে করে নিয়ে আসিনি, তাকে বাড়িতে রেখে তার জন্মদিন উপলক্ষে আমি পুজো দিতে এসেছি। আচ্ছা আমার খোকা যদি বেঁচে থাকতো, তাহলে আমিও তার জন্মদিনের জন্য এমনি করে তার জন্য আমি এই মন্দিরে মানত করতে আসতাম, পুজো দিতে আসতাম। কি হলো ভাই, কি হলো? আর বলবেন না, যখন তখন আমার দিদি ভাই কথা ঘুরে যায়। বলছি চলো যাই এখান থেকে, চলো। হ্যাঁ চলো, বাড়িতে গিয়ে মাথাটা ঠিক করবে, চলো। আমার মনে হয় ভদ্রমহিলা মিথ্যা কথা বলে গেলেন, বাচ্চাটার কথা শুনেই ওনার মাথা ঘুরে গেল। কিন্তু ওনার তো এখনো বিয়েই হয়নি, তাহলে
অন্যের কথা না ভেবে নিজের কথাটা ভালো করে ভেবে নেওয়াই উচিত। একই ডাক্তারবাবু, আপনি এখানে? মন্দিরের প্রধান পুরোহিত অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই তাকে দেখতে এসেছিলাম। কুমারী মঞ্জুরি। ডাক্তারবাবু, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কুমারী নই, আমি বিবাহিতা। আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করেন না? আপনার কি চোখ নেই? আপনি কি দেখতে পাচ্ছেন না আমার এই শীতের সিঁদুর? মিস মঞ্জুরি, বড় বেদনা বিদুর কণ্ঠে আপনি কথাটা বললেন। সত্যি আমি তাই বলেছি। কিন্তু আমি যদি বলি আপনার ওই স্মৃতির সিঁদুর সত্যি নয়, আপনার ওই স্মৃতির সিঁদুর আপনার স্বামী আপনাকে পরিয়ে দেয়নি, আপনি নিজে নিজে পড়েছেন, মিথ্যে করে পড়েছেন। আপনি কি জ্যোতিষী? জ্যোতিষ চর্চা করে আপনি বুঝতে পেরেছেন? জ্যোতিষ চর্চা করিনি, দৃষ্টি চর্চা করেছিলাম। দৃষ্টি চর্চা করেছেন? ইয়েস, যাকে বলে একেবারে চারিদিক ভালো করে দেখে নেয়া। আপনারা যেদিন প্রথম মালদা থেকে এখানে আসেন সেদিন কিন্তু আপনার স্মৃতিতে সিঁদুর ছিল না। এই কথা? হুম। তাহলে শুনুন না তো, সুন্দর রায়। ওই যে সারা রাত আমি ট্রেন জার্নি করেছি, তো হয়তো সিঁদুরটা মুছে গিয়েছিল। তাই নাকি? হ্যাঁ মিস মঞ্জুরি, আপনি ভুলে যাবেন না আমি কিন্তু একজন ডাক্তার। আপনি ভুলে যাবেন না আমি একজন সিস্টার। কিন্তু আপনি তো এখানে অনেকদিন এসেছেন, অথচ আপনার মিস্টারকে দেখছি না কেন? ও, আপনার এই সন্দেহ ট্রানজিস্টারটা আপনি সবসময় বাজাবেন জানলে আমার মিস্টারকে আমি বলতাম যে ওগো, তোমাকে আর বিদেশে চাকরি করতে হবে না, তুমি শিগগির এখানেই চলে এসো। আমি চলি। শুনুন, চলো না মঞ্জুরি, আমরা কিছুক্ষণ ওই পার্কে গিয়ে বসি। শুনুন ডক্টর সুমন্ত রায়, হুম। আমার নাম ধরে ডাকবেন না, আর আমাকে তুমিও বলবেন না। আপনার এই চরিত্রের লোভের মানিব্যাগে আমাকে টাকা করে রাখবার চেষ্টা করবেন না। এবং যখন তখন যেখানে সেখানে আপনি আমাকে বিরক্ত করবেন না। আরে ঠিক আছে ঠিক আছে, এরপর আমি কি করবো আর না করব সেটা আমি নিজে জানি। তুমি তোমার ওই যৌবন মন্দিরে চকচকে ধূপটা নিয়ে থাকলে কি হবে? আসল ব্যাপারটা কিন্তু আমার চোখে ধরা পড়ে গেছে। অতএব নার্সিং হোমে তোমার সঙ্গে আবার দেখা হবে। লোকে আমাকে সন্দেহ করবে বলেই আমি এই মিথ্যের সিঁদুরটা পরে আমি ঘুরে বেড়াচ্ছি। কিন্তু কারোর কাছে তো আমি কোনোদিন ধরা পড়ে যাইনি। তাহলে কিন্তু আমাদের নার্সিং হোমের এই সেকেন্ড ডাক্তার সুমন্তর চোখে আমি ধরা পড়ে গেলাম কি করে? তবে কি আমি শয়তানটা আমার ফিজিক্যাল ব্যাপারটাকে বুঝতে পেরেছে? ও কি জানতে পেরেছে যে আমি কখনো কোনোদিন আমার বুকের দুধ আমার সন্তানকে খাওয়াইনি? তাহলে কোনোদিন ওই লোকটা যদি সত্যি ঘটনাটা জেনে যায় তাহলে কি হবে? আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও, আমি কি করব? তুমি আমাকে বলে দাও। মঞ্জুরি, কোথায় গেলে পাবো গো আমার স্বপ্নের ভালোবাসা? তারে না পেলে যে মুছে যাবে হাই জীবনের যা কিছু আশা। মঞ্জুরিকে পাওয়ার জন্য আমি কোথায় না গেছি, তাদের গ্রামের বাড়িতে গেছি, সেখানে পাইনি। স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে গেছি, সেখানে পাইনি। তবে কি মঞ্জুরিকে আমি কোথাও কোনোদিন খুঁজে পাবো না? সে কি সত্যি অন্য ছেলেকে বিয়ে করে স্বামীর সঙ্গে সংসার করছে ওই সায়াঘন গ্রামের ভালোবাসার আগিরা? এদিকে আমার বাবা তার বন্ধুর মেয়ে অঙ্গনার সঙ্গে আমার বিয়ের তারিখ ফাইনাল করে। আমি কয়েকটা দিন সময় চেয়েছি, সময় প্রায় অতিবাহিত হতে চললো, কিন্তু এখন আমি কি করব আমি জানি না। আমি জানি না। তোমার খোঁজা শেষ হবে না মন, যবে আমার জনম হবে ভোর। চলে যাব নবজীবন লোকে, নতুন দেখা জাগবে আমার চোখে, নবীন হয়ে নতুন সে আলোকে পূর্ব তব নব মিলন। তোমার খোঁজা শেষ হবে না মন,
তোমার খোঁজা শেষ হবে না বোন, তোমার খোঁজা শেষ হবে না বোন। কি হলো? আপনি অমর করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? উঠুন, উঠুন, কি হয়েছে আপনার? আজ আবার সেই পথে দেখা হয়েছিল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। কি মঞ্জুরি, তোমার শীতেতে সিঁদুর, তুমি সত্যি সত্যি অন্য ছেলেকে বিয়ে করেছো? না, মিথ্যে কথা। বিশ্বাসঘাতিনী তুমি, আমি বিশ্বাস তুমি আমাকে ঠকিয়েছো, আমার ভালোবাসা নিয়ে খেলা করেছো। তাই তো আমি বিদেশ চলে যাওয়ার পর অন্য ছেলেকে বিয়ে করে তোমার বাবাকে নিয়ে আমাদের বাড়ি থেকে পালিয়ে গেই। সত্যি লোককে দিয়েছে যে তুমি বসে না, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে কথা। তুমি বিশ্বাস করো, আমি পালিয়ে যাইনি। তোমার বাবা মিথ্যা কথা বলেছে। না তোমার না বাবা না মিথ্যা- না, আমার বাবার সব কথাগুলো সত্যি সত্যি। না, না, সত্যি নয়, মিথ্যে। তোমার বাবা মিথ্যে কথা বলে আমাদের বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাহলে তাহলে তোমার শীতের সিঁদুরটা তো মিথ্যে নয়, তোমার ওই হাতের শাঁকা নোংা পলা এগুলো তো মিথ্যে নয়। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমার একটা কথা শোনো কল্যাণ। খবরদার, তুমি আমার নাম ধরো একটিবারের জন্য তোমার ওই মুখে ডাকবে না। আমি 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 আজ তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি, শোনো, আমার বাবার দেখা নির্বাচিত প্রার্থীকে আমি বিয়ে করব। এতদিন তোমাকে আমি যতখানি ভালোবাসতাম, ঠিক ততখানি তোমাকে আমি শুধু ঘৃণা করে গেলাম। শুধু ঘৃণা, শুধু ঘৃণা, শুধু ঘৃণা। যায় পাখি উড়ে, যায় সরে সরে, থাকে শুধু পড়ে শূন্য খাঁচা। যায় পাখি উড়ে, তাকে শুধু পড়ে, তাকে শুধু পড়ে শূন্য খাঁচা। বিদিরা দিদিরে ও দিদিরে। মা, মঞ্জুরি, তুমি তুমি আমার শান্তিতে জন্য থাকো, ফ্যান তুমি আনবে না? সুখে থেকো। তুমি আমার জন্য ফ্যান আনবে না? গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। এমনি করে হাসবে, এমনি করে হাসবে, এমনি করে প্রাণ খোলা হাসির সঙ্গে হেসে যাবে, শুধু হেসে যাবে। তাহলে দেখবে পৃথিবীর সব থেকে বড় ওই ওষুধ হচ্ছে এই হাসি। হাসি হচ্ছে সব থেকে বড় ওষুধ। তুমি প্রাণ খোলা হাসি হাসবে, দেখবে তোমার আর কোনো রোগ নেই, তুমি সম্পূর্ণ। কিন্তু ডাক্তারবাবু, ও জনি জনি, আচ্ছা জনি, তুমি তুমি ওই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অগ্রদানীটা পড়েছো? অগ্রদানী? না ডাক্তারবাবু না। অগ্রদানীটা পড়বে পড়বে পড়বে, পড়তে পড়তে তুমি সেখানে এগিয়ে যাবে। একদিন দেখতে পাবে অগ্রদানী গল্পের সেই সেই দৃশ্যটা, যে দৃশ্যতে বাবা বাবা তার ছেলের পিণ্ডদান খাওয়ার সেই ভয়ঙ্কর দৃশ্যটা তুমি দেখতে পাবে। ডাক্তারবাবু, জনি, বাই দি ভাই, আবার নার্সিংহোমের সমস্ত পেশেন্ট টেশেন্ট সব ঠিকঠাক আছে তো?
হ্যাঁ ভালো আছে। ভালো আছে। তবে ডাক্তার সুমন্ত রায়কে বলবে পেশেন্ট দেখার পরে সব কিছু যেন বিএসটি থেকে ঠিক 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 রিপোর্টগুলো যেন রেখে দিয়ে যায়। আচ্ছা ডাক্তারবাবু, আর একটা কথা। আর একটা কথা জনিক, আর একটা কথা, সে কথাটা হচ্ছে তুমি কি বলতে পারো ওই আমাদের ডক্টর সুমন্ত রায়ের সঙ্গে মঞ্জুরির কোনো ঝগড়া টকরা হয়েছে কিনা? আমি ঠিক বলতে না, পারছি তুমি না। ঠিক বলতে না পারলে আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি ওই ডক্টর সুমন্ত রায় আর মঞ্জুরি কথা বলে না। আগে ডক্টর সুমন্ত রায় লোকটা যেন একটা কেমন, রোগীর সেবার থেকে নিজের যত্ন করতে বেশি আগ্রহী। আরে বাবা, তুমি হলে গিয়ে ডাক্তার, তুমি ডাক্তার মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে, তুমি তুমি রোগীর আত্মীয় স্বজনদের সঙ্গে ভালোভাবে কথা বলবে, তা না তুমি শুধু চেম্বারে যাবে আর ফষ্টি নষ্টি করে আজে বাজে কথা আসবে। না 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 না, আমি কিছুতেই বরদাস্ত করব না। আমি এই নার্সিংহোমের মালিক, আমি নিজে ডাক্তার, আমি মনোবিজ্ঞান নিয়ে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোনো ফাসলামি কোনো কিছু আমি বরদাস্ত করবো না। তাতে যদি প্রয়োজন হয় এই ডক্টর সুমন্ত রায়কে আমি এই নার্সিংহোম থেকে ডিসচার্জ করতেও আমি কিছু পাবো না, কিছুটাই না, কিছু। ওই আপন ভোলা বড় ডাক্তারবাবু খেয়ালই থাকে না সে কখন কাকে কি বলছে। দিন রাত শুধু রোগী আর ওষুধ আর ওষুধ, আর এই নিয়ে ব্যস্ত। অথচ ডাক্তার সুমন্ত রায় কদিন ধরে বলছে তোমার সঙ্গে আবার কিছু কথা আছে, তুমি আমাকে একটু সময় দাও। আমি দেখেছি লোকটা ওই মঞ্জুদি কেমন করে তাকিয়ে থাকে। মঞ্জুদি অবশ্য ও পাত্তাই দেয় না। যা যা বাবা, দেখে আসি 17 নম্বর পেশেন্টটা কেমন আছে। তোমাকে যে সময় দেওয়ার কথা বলেছিলাম মনে আছে? মনে আছে স্যার, মনে আছে, কিন্তু আমার সময় নেই। আরে বাবা, দিন রাত ওই রুগীর পিছনে ছুটলে শেষ পর্যন্ত তোমার নিজের জন্য যে একটুও সময় থাকবে না। হ্যাঁ যাক, শোনো, আচ্ছা তুমি আর মঞ্জুরি তো একসাথে মালদায় কাজ করতে? হ্যাঁ স্যার, আমি তো সবই জানি। হ্যাঁ জানি সবই জানি, তবে আসল ব্যাপারটা আমি জানতে পারিনি। তার মানে সত্যি কি মঞ্জুরি বিবাহিতা? দেখেন সিঁদুরে সিঁদুর আছে, তাছাড়া তার অত বড় ছেলের মা। আরে ঠিক আছে তুমি হয়তো চলে যাও কেন? জানি, একটা কথা আমাকে সত্যি করে বলো তো, বলুন স্যার। তুমি কি কখনো তোমার মঞ্জুরির স্বামীকে দেখেছো? না স্যার, আমি মঞ্জুরির স্বামীকে দেখিনি, আচ্ছা, তবে তার আর ছবি দেখেছি। ছবি ছবি, স্বামীর ছবি? তাহলে কোথায় কোথায় মঞ্জুরি বলে তার স্বামী নাকি বিদেশে চাকরি করে। কিন্তু আমার যেন কেমন একটা সন্দেহ হয়। আমার মনে হয় ব্যাপারটা সম্পূর্ণ সাজানো। সিঁদুরটা সত্যি নয়, তবে বাচ্চাটাও সত্যি নয়। সেদিন মন্দিরে ঘটনার পর থেকে মঞ্জুরি আমার সঙ্গে একটি কথা পর্যন্ত বলেনি, ডাকলে সাড়াও দেয় না। দিতে হবে, শুধু সাড়া নয়, তোমাকে যে অনেক কিছু দিতে হবে মঞ্জুরি, কারণ আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যালো সুমন্ত দা, কাকে ভালোবেসেছো? মেয়েটা কে আরে সে যদি একজন আছে। একবার বলেন? আরে সে একজন আছে। কোথায় আছে, কত দূরে আছে? একবার যদি বলো তাহলে আমি তোমার ওই প্রেমপত্রটা নিয়ে গিয়ে পৌঁছে দিতে পারি। আরে ফাজলামো করো না, মনে রাখবে আমি তোমার দাদার বন্ধু। আরে দাদার বন্ধু মানে আমারও বন্ধু। আচ্ছা, তোমার বয়সটা একটু কমিয়ে নাও হ্যাঁ। আর আমার বয়সটা একটু বাড়িয়ে নি, তাহলেই তো সবকিছু ঠিক হয়ে যাবে। তা অবশ্য হবে। যাক, ওসব কথা বাদ দাও, এখন বলো আজ কেমন আছো? শরীরের জ্বরটা কমে গেছে, কিন্তু মনের জ্বরটা যে বাড়ছে। তার মানে? এখন আমি যে মেয়েটাকে ভালোবাসি হুম। তার সাথে আমার অনেকদিন দেখা হয়নি, কাজে বুঝতে পারছো তো। আমার বুঝেছি, কিন্তু মেয়েটার নাম কি? মেয়েটার নাম শিবানী, সে আমার দ্বিতীয় ভালোবাসা। কি ব্যাপার বিজন, খুব তো হাসছো, অথচ আমি শুনলাম তুমি অসুস্থ বলে নার্সিংহোমে এসেছো ডাক্তার দেখাতে। আরে অসুখ তো আমার অনেক আগেই ভালো হয়ে গেছে, আর এখন অনেক দিন পরে তোমাকে দেখার পর বাকি অসুখটাও। সুখ পাখির মতো শাড়িকে নিয়ে সুখের ডালে বসে গেল গাইছে। ডক্টর সুমন্ত রায়, দাদার বন্ধু কাম আমারও বন্ধু। তোমার আমার সম্পর্কের কথাটা
সুমন্তদা সবটা জানেন, কাজেই সংকোচ না করে তুমি ফ্রিভাবেই কথা বলতে পারো। ঠিক আছে বাবা, ঠিক আছে, খোলাখুলি ভাবে আমি কথা বলবো, তবে আজ নয়, হবে আমার দাদা ফুলসজ্জা দিন। আমাকে আমি নিমন্ত্রণ করে যাচ্ছি সুমন্তদা, পরে নিজে এসে আপনাকে কার্ড দিয়ে যাব, কিন্তু ওই দিনে আপনাকে অবশ্যই যেতে হবে। এই পিছন, আমি চললাম, তুমি কিন্তু আজ অবশ্যই কলেজে গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, কেমন? ব্যক্তি যাচ্ছে বুঝি? বুঝতেই তো পারছেন সুমন্তদা, ওরও প্রথম প্রেম, আমারও প্রথম প্রেম, সুতরাং কত কিছু দেখতে যে কত জায়গায় যাব, তার কি কোনো ঠিক ঠিকানা আছে? বাই। তমাল, শিবানী তোমাকে বিজন বলে ডাকছিল কেন? আসলে ডাকবেই তো। ডাকবেই তো। আমার যে দুটো নাম, তমাল হচ্ছে আটপৌড়ে নাম, আর বিজন হচ্ছে তোলা। শিবানী যে বলে গেল এটা নাকি তোমার প্রথম প্রেম। বুঝতেই তো পারছেন সুমন্ত যা, এ যুগের কোন প্রেমটা প্রেমই নয়, সবটা আসলে একটা সেক্সুয়াল গেম। আরে চালিয়ে যাও ব্রাদার, চালিয়ে যাও, নো প্রবলেম। স্টপ ডাক্তার সুমন্ত রায়, এটা কি আপনি বাড়ির বৈঠকখানা মনে করেছেন? হ্যাঁ, বন্ধুর ভাইয়ের ওই বন্ধুর ভাইয়ের সঙ্গে ওই অশালীন গল্প করছিলেন। বড় ডাক্তার বাবু বলে যাও সত্ত্বেও আপনি এখনো পর্যন্ত আপনি পেশেন্টদের চেক করে রিপোর্ট লেখেননি। মেল অর্ডার থেকে আপনি ফিমেল অর্ডার বেশিক্ষণ ঘোরাফেরা করেন। আরে তুমি যদি একটু বেশি সময় আমার কাছে থাকো তাহলে আমি ওই ফিমেল ওর ধারে কাছেই যাব না। আবার আবার আপনি আমাকে তুমি বলছেন? বললে ক্ষতি কি? তোমার চেয়ে আমি বয়সে বড়। বয়সে বড় হলেও হৃদয় কিন্তু অনেক ছোট। তোমার ওই বড় হৃদয় থেকে খানিকটা ধার দিলে আমার হৃদয় তোমার হৃদয়ের সঙ্গে সমান হয়ে যাবে মঞ্জু। হ্যাঁ মঞ্জু, মঞ্জু, আমি মনে মনেই মঞ্জুরি রিটা কেটে দিয়ে মঞ্জু করে নিয়েছি। স্বামী অনেক দিন বিদেশে আছে, কাজেই দামি কথা বলেছো। আমি তোমার এমনই বাদামি বাদামি চেহারা। এখনই বড় ডাক্তার বাবুকে খবর দাও, গিয়ে বলো দিদিমণি আমাকে ডেকেছে। সত্যি সত্যি আপনার মতো সিস্টার হয় না। সেবন্ত প্রাণ, রোগী আপনার ধ্যান জ্ঞান, আপনাকে দেখলেই রোগীর অর্ধেক অসুখই ভালো হয়ে যায়। যদিও বলতে মুখে আটকায়, তবু বলছি আপনাকে দেখলেই সিস্টার নিবেদিতার কথা মনে পড়ে। বাহ বাহ, অপূর্ব সুন্দর মুখের কথা শুনে মনে হচ্ছে দুজনের সম্পর্কটা মিটে গেছে, আবার বন্ধুত্ব হয়ে গেছে। বাহ বাহ। না, আপনি ভুল বুঝছেন ডাক্তার দাদা। আপনি যতই ধাঁধা ফেলার চেষ্টা করুন না সিস্টার, আমি আর স্যারকে নিজের মুখেই বলছি, স্যার আগামী কাল যে অপারেশনটা আমাকে করতে হবে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি কিন্তু মঞ্জুরি দেবীকেই চাই। আরে বাবা, কিন্তু কিন্তু কি আছে, উনি যখন চাইছে তুই তো যা, তুই করবি, অ্যাসিস্ট করবি, তাতে আর কি ব্যাপার আছে? আমি এমন এমনি চাইছি না স্যার, কাল ওটিতে মঞ্জুরিকে আমার প্রয়োজন। কেন জানেন স্যার? কেন? কাজের সময় ওকে আমার নার্স বলে মনে হয় না, মনে হয় ও আমার ছোট্ট বন্ধু, ছোট্ট বন্ধু। বাহ বাহ, ভ্রাতৃত্ব বোধের এমন সম্পর্কই তো মানুষের জীবন নতুন করে আলো আনে, নিয়ে আসে একটা নতুন সকাল। আচ্ছা এই শোন 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 শোন, বাচ্চাটা দেবুর কথা তো ভাবতে হবে। দেবু তো স্কুলে ভর্তি করতে হবে নাকি? তুই যা 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 গিয়ে তোর বাবা আদিত্য বাবুকে ডাক, আদিত্য বাবুকে ডেকে আমি ওই ব্যাপারে কয়েকটা কথা বলবো। বাবা ওই কথা বলছিল। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ডাক্তার দাদা, বাবার সাথে কথা হয়ে গেলে আমিও কিন্তু আপনার সাথে কিছু কথা বলবো। কি কথা? ও আরে আরে এই মঞ্জুরির কথা ভেবে আবার ভীষণ কষ্ট হয়। ওই বাচ্চাটাকে মানুষ করতে করতে বোঝে না বাচ্চাটার সত্যিকারের মা হয়ে গেছে।
কিন্তু ওর ভবিষ্যৎ কি হবে, ওর ভবিষ্যৎ কি হবে? ও বাচ্চাটাকে ছেড়ে কি কোনোদিন কখনো বাঁচতে পারবে? বাচ্চাটাকে না না বাচ্চাটাকে ও না 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 এবার ও বাচ্চাটাকে মানুষ করতে করতে ওর তো নিজেরই ওকে বিয়ে দিতে হবে। এদিকে আমার বন্ধু নিখিলেশ সে তো জানেই না, সে তো জানে না তার 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 সেই ভাগনাটা এই মঞ্জুর কাছে বড় হচ্ছে। আমরা যে নর্থ বেঙ্গল থেকে চলে এসেছি এখানে সেটা তো সে জানেই না। আশ্চর্য। এমার্জেন্সি কল ছিল, এমার্জেন্সি কলের কথা আমি ভুলে গেছি, কাজের চাপে আমার যেন কিছুই মনে থাকে না। না 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 আমি বসে বসে যেতে হবে না ডাক্তারবাবু, আমি নিজেই এসে গেছি। বাবা ভালো করেছেন, ভালো করেছেন, চলে এসেছেন, খুব ভালো করেছেন। আমি তো যে আমার পেশেন্টগুলো মানে আর সব কেমন আছে? আমার স্ত্রী এখন ভালো আছে, আসলে ওই বিয়ে বাড়ির সাময়িক হইচই তো একটু অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে ডাক্তারবাবু আমি আপনার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। সেই খবরটা হলো এই আমার জ্যেষ্ঠ পুত্রের বিবাহের নিমন্ত্রণ পত্র। আরে দেখি কবে বিয়ে, কবে বিয়ে করে? দেখুন, আপনার তো মুখে বললে কিছুই মনে থাকে না, এই কার্ডটা খুলে দেখুন, এতে আমার সব কিছু লেখা আছে। আর শুনুন ডাক্তারবাবু, বেশ কয়েকদিন হলো আপনি আমার বাড়ির জেনারেল ফিজিশিয়ান, তাই ওই বিয়ের প্রীতিভোজের দিনে আপনাকে কিন্তু আসতেই হবে, আর না এলে আমি কিন্তু ভীষণ দুঃখ পাবো। আমি আসছি ডাক্তারবাবু। আবার আবার একটা বিয়ের নিমন্ত্রণ পত্র দেখি 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 এরে বাপরে বাপরে, এ তো সর্বনাশ, মহা সর্বনাশ হয়ে গেছে। আরে এ যে যে তারিখে বিয়ের কথা বলছে সেই তারিখে তো আমার মামাতো ভাইয়ের বিয়ে, আমাকে তো বাইরে যেতে হবে। কি হলো? কি হলো দাদা? কি হলো? আপনি এইভাবে ছটফট করছেন কেন? কি হয়েছে? আমি ছটফট করবো না? আরে 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 কি জ্বালা বলতো, কি জ্বালা বলতো। এই দুটো বিয়ের নিমন্ত্রণ না এই একই দিনে পড়েছে, কি করা যায় বলতো? আরে ভগবান যে একই দিনে এত বিয়ের ব্যবস্থা কেন করে আমি কিছুই বুঝতে পারি না। আরে বাবা তুই তো একটা স্টুপিড রে, আমি চিন্তার মধ্যে আছে তুই হাসিস। আমি এখন কি করি বলতো? কি করি? বিপদ কি? সে বিপদটা বলবেন তো। নিমন্ত্রণ আমি কি করে একা 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 সামলে? পেয়েছি কি পেয়েছি কি পেয়েছি। আর বলতে হবে না, এবার আমি পেয়ে গেছি, আমি পেয়েছি। তোকে পেয়েছি। তোকে শোন না শোন না শোন না, এই যে বিয়ের নিমন্ত্রণ পত্র এলো না ওই মিস্টার বোসের বাড়িতে, আমি তো জানিস আমি মামাতো ভাইয়ের বিয়েতে আমি দেশে ফিরে যাচ্ছি, আমার পক্ষে যাওয়া সম্ভব না, কিন্তু এই বিয়ের নিমন্ত্রণটা আমাকে রক্ষা করতেই হবে। তাই আমি ঠিক করেছি এই বিয়ের নিমন্ত্রণটা তুই রক্ষা করবি। হ্যাঁ, প্রেজেন্টেশন নিয়ে তুই যাবি, তুই 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 দেখ 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 সিরিজ দেখ। শোন না শোন, এই দাদার জায়গায় যাবে তার ছোট্ট বোন। বিয়ের কার বিয়ে? দেখি তো পড়ে। কল্যাণের বিয়ে, কল্যাণের। মাথাটা কি ঘুরে গেছে? বাবা বাবা, আমার স্বপ্নের পৃথিবীটা যে এখনই আমার ধুলে উঠেছে বাবা, ফুলে ফেপে চলছে হয়ে ঢেউয়ের মধ্যে আছড়ে পড়েছে আমার জীবনের মধ্যে। এই দেখো বাবা, দেখো কল্যাণের বিয়ের কার্ড। মঞ্জু, তার কল্যাণের বিয়ে ফুলসজ্জা রাতে ডাক্তার তার প্রতিনিধি হয়ে আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। প্রীতি উপহার তুই যাবি না, নিয়ে। তুই যাবি না, তুই যাবি না। তুমি কি গো বাবা, তুমি কি? যারা তোমাকে আমাকে এমনি করে অপমান করেছে, আমার জীবনের স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, সেই দুর্দান্ত সর্বশ আত্মার বিলাপ ছেলে শ্রীযুক্ত কল্যাণ বোসকে উচিত শিক্ষা দেবার জন্য এই বিয়ের কার্ডটা হাতে করে নিয়ে আমাকে তো সেখানে যেতেই হবে বাবা, আমাকে যেতে। মঞ্জু, আমাকে সেখানে গিয়ে প্রমাণ করতে হবে আমি মিথ্যাবাদিনী নই, আমি অন্ধকারে হারিয়ে যাইনি, আমি অন্ধকারে। তুই কি পাগল হয়ে গেছিস না? তুই বিশাল একটা বড় ভুল করছিস মঞ্জু, ভুল করছিস বাবা, ভুল। ভুল
হয়ে ফুটলো না ফুল, ঝরে গেছে আশার মুকুল, একরা স্বপ্ন চোখে মনে হয় সে আমার ভুল, ভালোবাসা একটু আশা, একটু আশা, একটু বাসা, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে দিলাম, আমি শূন্য হয়ে ভরে দিলাম, শূন্য দিয়ে ভরে কত না ভাগ্যিয়া এই জীবনে ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না ভাগ্যিয়া আমার এই জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না ভাগ্যিয়া মা। এই বৌদি, আজকের এই শুভ দিনে এইসব গান চলে না, তুমি বরং আমার সঙ্গে এই গানটা গাও তো দেখি। কি গান ননদিনী? আমি আমি গাইছি, তুমি শোনো। স্বপ্নের ঠিকানাটা পেয়ে গেছি, কানে কানে ভুলে গেছি, স্বপ্নের ঠিকানাটা আর
বাবুরা যাকে বলে প্রীতিভোজ, এই প্রীতিভোজে খেতে এসে কত লোক কত কি উপহার দিয়ে গেল নতুন বৌদিমণিকে। কত লোক হাসতে হাসতে আনন্দ করে চলে গেল। গিন্নিমার মুখে হাসি দেখলাম না, আর ভালো করে হাসতে দেখলাম না ওই মঙ্গল দাদা বাবুকে। কি জানি কি হয়েছে ওদের। তবে হ্যাঁ, নতুন বৌদিমণি খুব ভালো মেয়ে, মনে বলে মনেই হচ্ছে না। দুদিনের মধ্যে বাড়ির সবাইকে কেমন আপন করে নিয়েছে। এই যে আপনি শুনছেন? কাকে চান? ইয়ে মানে শিবানীকে একটু ডেকে দেওয়া যাবে? আরে আপনি নিশ্চয় বিজন দাদা বাবু। তা আপনি কি করে বুঝলেন? আরে ভগবান জানবে না, এটা একটা কথা হলো। আপনার মুখ দেখেই বুঝতে পেরেছি। তা মুখ দেখে আপনি কি বুঝেছেন? ওই যে গরু চোর। গরু চোর? হ্যাঁ, আরে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে কত বোকা মার্কা বেটা ছেলেগুলি কেমন যেন গরু চোর হয়ে যায়। আচ্ছা, তুমি বুঝি ভগবান দা? যাক, আরে ভগবানকে যখন চিনে ফেলেছেন আর আপনার কোনো ভাবনা নেই, আরে সরাসরি বাড়ির ভিতরে চলে যায়। না 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 না, আমি বাড়ির ভেতরে যাব না। ও, তাহলে বাইরে বাইরে কাজ সারবে। ঠিক আছে, এখানে একটু দাঁড়ান, আমি শিবানী দিদিমণিকে এক্ষুনি ডেকে দিচ্ছি। তাহলে এগুলো আপনি নিয়ে যান ভগবান দা, গিয়েই যেন আপনি শিবানীকে একটু পাঠিয়ে দেবেন। পাঠিয়েই দেব না দাদা বাবু, আমি বাড়িতে গিয়ে রটিয়ে দেবো শিবানী দিদিমণির ভাবি বোন নতুন বৌদিমণি মুখও দেখবে না আর বাড়ির ভিতরেও আসবে না। দিদিমণির সঙ্গে দেখা করে ওপরে ওপরে কাজ সেরে চলে যাবেন। আরে ভগবান দা তো হাসতে হাসতে চলে গেল, কিন্তু এদিকে যে আমার শরীরে ঘাম দেখা দিয়েছে। আমি কি আর জানতাম ছাই অঙ্গনা এই বাড়িরই বউ হয়ে এসেছে। আরে আমি নতুন নতুন মেয়েদের কাছে বারবার নাম পাল্টালে কি হবে, কিন্তু শালাই চেহারাটা তো আর পাল্টাতে পারছি না। আচ্ছা একটা ব্যাপার, আরে শালা ওই কল্যাণ বাবু আমার ফেলে দেওয়ার শালপাতার টোঙাটাকে নিয়ে ফুলসজ্জা করবে, ফুলসজ্জা। এই বিজুর, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো, আর আমি কোথায় সন্ধ্যা থেকে তোমার পথ চেয়ে বসে আছি। চলো চলো ভেতরে চলো। না না, আমার ভেতরে যাওয়া যাবে না, আমার একটু অসুবিধা আছে। কি অসুবিধা শুনি? তুমি বৌদির মুখ দেখবে না? একটু অসুবিধা আছে। ও তাই বুঝি, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি বৌদিকে ডেকে নিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ বলো। এই যে একটা সেদিন যে একটা ছবি দেখিয়েছিলাম না তোমাকে একটা ফ্ল্যাটে, হ্যাঁ আসলে 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 ব্যাপারটা হচ্ছে বিয়ের আগে তো আমি ওই ফ্ল্যাটটা কিনবো ভাবছি। ও কি নাইস মাইন্ডেড। আগামী পরশুদিন ওই বাড়ির মালিককে কিছু টাকা দেবো ভেবেছি, কিন্তু দেখো না আমার ব্যাংক ধর্মঘটের জন্য আমার 1030 টাকা কম পড়ে যাচ্ছে। আর তাই তুমি যদি ওই 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 পরশুদিন সকালবেলা শিবতলায় 30,000 টাকাটা নিয়ে এসো তাহলে খুব ভালো হয়। ও বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে, টাকার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ তুমি শোনো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি বৌদিকে ডেকে নিয়ে আমি এক্ষুনি আসছি। সেই সঙ্গে বৌদির মুখ মিষ্টি মুখটা দেখবে আর মিষ্টি মুখ করে যাবে। আর যে মিষ্টি আমার এখন খেতে ইচ্ছে করছে সে মিষ্টি তো। ও বিজন, তুমি না ভীষণ ভীষণ দুষ্টু। দুজনে দুজন কি চায়, এসো না দুজনে হারাই আজ এই মধুর সন্ধ্যায়। তুমি আছো আমি আছি তাই, দুজনে দুজনকে চাই, এসো না দুজনে হারাই আজ এই
ওই 5-5টা মেয়েকে আমি ওই একই অঙ্কের টাকা দাবি করেছি। 5 জন এই টাকা দেবে বলেছে। 30 × 5 অর্থাৎ 1,50,000। আর কি চাই? 5-5টা মেয়ের যৌবন আর 1.5 লাখ টাকা। কোথায় গেল তোমার নায়ক? হ্যাঁ এইখানেই তো ছিল বিজয়। তাহলে ছিল তো, কোথায় গেল ননদিনী? ও বুঝেছি, আমাদের কাছে ধরা পড়ে যাবে বলে তোমার বয়ফ্রেন্ড বুঝি পালিয়ে গেছে। না বৌদিরা, বিজয় পালিয়ে যাওয়ার ছেলেই নয়। ও বাবা, তা ভীষণ সাহসী বুঝি? শুধু সাহসী নয়, যেমন সাহসী তেমন স্মার্ট আর তেমনি হ্যান্ডসাম দেখতে বৌদি। কিন্তু গেল কোথায় বলো তো? এই বিজয়, কোথায় গেলে বিজয়? ওকে নিয়ে না আর আমি পারি না বৌদি। আজকের এই শুভ দিনে এসে আবার চলে যাই বলো? তো বৌদি তুমি এখানে একটু দাঁড়াও, আমি বাইরের দিকটা দেখছি। যদি দেখতে পাই তাহলে টানতে টানতে কান ধরবো না, আমার অঙ্গনা বৌদির কাছে আমি এক্ষুনি নিয়ে আসবো। কেমন? আচ্ছা, কি এমন কাজ যে আমাদের সাথে দেখা না করেই সে চলে গেল? একা একা দাঁড়িয়ে কি ভাবছিস রে অঙ্গনা? দাদা, দাদা বলছি, এত সুখ আমার কপালে সহ্য হবে তো দাদা? কেন হবে না রে পাগলি, কেন হবে না? আমি তো কল্যাণের সাথে বেশ ভালোভাবে মেলামেশা করে বুঝতে পেরেছি হি ইজ টু মাচ ব্রাইট অ্যান্ড এফিসিয়েন্ট। কিন্তু দাদা, আমার যে বড় ভয় করছে দাদা, যদি যদি আমার সেই ঘটনাটা যদি জানাজানি হয়ে যায় দাদা। আরে পাগলি, জানাজানি হবে কি করে? আমি ছাড়া তো এ ব্যাপারে কেউ কিছু জানেই না। কিন্তু তোমার বন্ধু ওই দীপঙ্কর ডাক্তার, উনি তো সব কিছু জানেন। ডাক্তারের কথা বলছিস? সে তো এখন উত্তরবঙ্গে বিশাল বন্যা। সেই পাগলটা হয়তো ওই বন্যা স্থানে আত্মনিয়োগ করেছে। কিন্তু দাদা, আমার যে বড় ভয় করছে, এই শহরে তমাল তো আছে। যদি সে আমার কোনো ক্ষতি করে দেয় দাদা, যদি কোনো ক্ষতি করে দেয়, গুলি করে মারবো। যে রাস্কেলটা আমার বোনের এত বড় সর্বনাশ করেছে, তাকে কি আমি সহজে ছেড়ে দেব? না, তাকে আমি সহজে ছাড়বো না। ওই গুলি করে মারবো, নয়তো আমি পুলিশের হাতে তুলে দেব। কাকা, আপনি পুলিশের হাতে তুলে দেবেন নিখিলেশ দা? সে একজন আছে ভাই, সে একজন আছে। সেই একজনটা আবার আমি নয় তো? এই অঙ্গনাকে যেন কোনো কষ্ট না পায়, ওকে যেন তুমি কোনোদিন ভুল বোঝো না ভাই। ভুল বুঝবে কেন নিখিলেশ? ভুল বুঝবে কেন? কল্যাণ আমার এমন একজন ছেলে যে জীবনের পথে ওর প্রতিটি নির্ভুল পদক্ষেপ। বাবা, হ্যাঁ ওরে কল্যাণ, শোন, আজ থেকে আমি শুধু তোর বাবা নই, এই মেয়েটারও বাবা। আর তুমি শুধু আজ থেকে এ বাড়ির বউ নও, আজ থেকে তুমি এ বাড়ির মেয়ে। বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন চিরকাল এই বাড়ির বউ হয়ে থাকতে পারি, আর আপনার বুঝজোড়া হয়ে, আপনার মেয়ে হয়ে থাকতে পারি। বাবা, আসো মা, আসো। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি সুখী হও। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন চিরকাল আপনার সম্মান রক্ষা করে চলতে পারি। আয় বাবা আয়, তোরা নিশ্চিত ভাবে সুখী হবি। আর তোরা দুজনে এই মুহূর্তে আমার পাশে এসে একবার দাঁড়াতে দেখি।
আর আমি ছুটে গিয়ে কাকিমাকে ডেকে নিয়ে এসে এই স্বর্গীয় দৃশ্যটাকে দেখিয়ে দেখিয়ে বলি, দেখে যান কাকিমা, দেখে যান, দু চোখ ভরে দেখে যান। দূর থেকে মধুর দৃশ্য আমি দেখেছি। কি গো, আগে তো খুব মুখটা গোমড়া করে থাকতে, এখন বলো এই অঙ্গনা মাকে পুত্রবধূ হিসাবে পেয়ে তুমি খুশি হয়েছো তো? খুব খুশি হয়েছি। মা, ওরে তোরা সুখী হ। তোমরা অনেক রাত হয়েছে। বাড়ি চলে গেছে, আর আমিও বাড়ি চলে যাই। চলে যাবে? আগে হ্যাঁ কাকিমা, আমার চেয়ে অনেক সময় বয়ে যাচ্ছে, তবে যাবার সময় আপনাদের কাছে একটা কথা বলে যাচ্ছি কাকিমা। আমার বোন এখন অনেক ছোট, সংসারের কিছু বোঝে না, হয়তো অনেক কিছু ভুল করে ফেলবে, অনেক কিছু ভুল হয়ে যাবে, তাই আপনি আর কাকাবাবু যেন নিজ গুণে সে ভুল ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। থাক বোন, থাক। আবার তোর ভয় কি রে অনন্যা? দেবীর মতো শাশুড়ি পেয়েছিস, দেবতার মতো শ্বশুর, আর কল্যাণের গুণের কথা বলে ওকে আমি বিব্রত করব না রে দাদা। ওকে আর বিব্রত করব না। আমি তোকে আশীর্বাদ করছি, স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদকে নিয়ে সুখে শান্তিতে সংসার করিস বউ, সুখে শান্তিতে সংসার। দাদা, আমি চলে যাই। শোনো, আমি তাহলে ওদের নিয়ে ঘরে যাচ্ছি। অনেক রাত হয়েছে, তুমি একটু বিশ্রাম নাও। কিন্তু আমি একটা কথা ভাবছি, আমি তো ওই ডাক্তারবাবুকে নিজের হাতে নিমন্ত্রণ করে এসেছি। কিন্তু বাবা এত রাত হয়ে গেছে, ডাক্তারবাবু বোধহয় আর আসবে না বাবা। না না, এটা এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, ডাক্তারবাবুর গাড়ি এসে গেছে। এসে হ্যাঁ, একটা বিশেষ কারণে ডাক্তারবাবু আসতে না পারায় তার প্রতিনিধি হিসাবে আমি এসেছি মিস্টার বোস। কি হলো? কি হলো? আমাকে দেখে আপনারা চমকে উঠলেন কেন? চুপ করে গেলেন কেন? একে অপরের দিকে চেয়ে চেয়ে অবাক হয়ে দেখলেন মনে হচ্ছে। আরে না না না, অবাক হওয়ার কিছু নেই, কিছু নেই। আমি আমার পরিচয়টা দিচ্ছি, শুনুন। আমি গ্রিন ভিউ নার্সিং হোমের সিনিয়র সিস্টার মিসেস মঞ্জুরি। আমরা আরে দিদি, আমি কিন্তু আপনাকে ঠিক চিনে ফেলেছি, মনে আছে দিদি? চিনতে পেরেছো? হ্যাঁ দিদি, সেদিন সেই মন্দিরে আপনি আপনার ছেলের খেলনার দোকানটা জানতে চাইছিলেন আমাকে, মনে পড়েছে দিদি? হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, নিশ্চয়ই মনে পড়েছে। দিদি, আপনার সেই বাচ্চাটা ভালো আছে? হ্যাঁ ভাই, খুব ভালো আছে। যাকে সেসব কথা, মিস্টার বোস, মিসেস বোস অ্যান্ড আদার্স, আপনারা আপনারা অমন করে মাথা নিচু করে আছেন কেন? আরে তুলুন তুলুন, মাথাটা তুলুন, ভালো করে চেয়ে দেখুন। আর আপনি আপনি একটা কথা শুনে রাখুন, পৃথিবীর বাতাস যত দূষিত হোক না কেন, ফুল তার ফোটার জন্য তার তার বাতাসটুকু কিন্তু জোগাড় করেই নেয়। আমরা আরে দাঁড়ান দাঁড়ান, চলে যাবেন না, চলে যাবেন না। ভারে বাবা, কি হলো? আরে ভদ্রতাটুকু মেনটেন করুন। আমাকে নববধূর হাতে এই প্রীতি হুপরটা তুলে দেবার সুযোগটা দিন। এই নাও ভাই, এটা ডাক্তার দীপঙ্করের দেওয়া প্রীতি উপহার। আর এটা হলো আমার নিজস্ব উপহার, একটা সোনার আংটি। এই আংটিটা কোনো এক সময় আমার এক প্রিয়জন আমাকে উপহার দিয়েছিলেন। সেই প্রিয়জনের প্রিয় আংটিটা তো কল্যাণ বাবু, আপনার স্ত্রীর আংটি আমি পরিয়ে দিলাম। দিদি,
আপনার হাতে। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। রজনীগন্ধা, এক গোছা রজনীগন্ধা ওই মঞ্জুরি আমার হাতে তুলে দেয়, প্রকারান্তে আমাকে অপমান করে চলে গেল। লজ্জায় ঘেনায় মাথা হেট করে দাঁড়িয়ে থাকলো আমার মা, বাবা, ভাই, বোন। আমার দেওয়া আংটিটা আমার স্ত্রীর আমলে তুলে দে, সিনটাকে এমন একটা ক্লাইম্যাক্সে ধরলো, মনে হচ্ছিল যেন আমি এখনই মাথা ঘুরে পড়ে। ভাগ্যিস আমার মা, বাবা, ভাই, বোনকে ওর সঙ্গে কথা বলে ফেলেনি, আর কথা বললেই অঙ্গনার কাছে আমরা ধরা পড়ে যেতাম। আর ধরা পড়ে গেলে কি সর্বনাশটাই না ঘটে যেত আমি ভাবতে পারছি না। আমি আর ভাবতে পারছি না। কি হলো বললেন? মঞ্জুরিদির কথাগুলো এখনো ভাবছো বুঝি? আরে বাবা, মঞ্জুরি দেবীর কথা কেন শুধু শুধু ভাবতে যাব? তাকে তো কোনোদিন দেখিনি। যদি নাই বা দেখে থাকো, তাহলে যখন উনি আসলেন তখন তোমাদের বাড়ির সবাই অমনি করে মাথাটা নত করে কেন দাঁড়িয়েছিলে তোমরা? ভদ্রমহিলার কাণ্ড কারখানা দেখে আমরা সবাই অবাক হয়ে গেছিলাম বলে, বুঝলে? শোনো, আমি কিন্তু একেবারে অবাক হইনি। কেন জানো? কেন? আমি তো ওনাকে আগে থেকে চিনতাম। শোনো, ভবিষ্যতে আর আজে বাজে মেয়ের সঙ্গে কোনোদিন আলাপ করতে যাবে না এবং কথাও বলবে না, বুঝলে? তাহলে তাহলে এর মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে? রহস্যটা ফাঁস হয়ে গেলে অঙ্গনার কাছে আমরা কিন্তু ধরা পড়ে যাব। আমার অতীতের ঘটনাটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে 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 যে একটা সর্বনাশ হয়ে যাবে। অঙ্গনাকে জড়িয়ে ধরে আদর করে কিছুক্ষণের মধ্যেই মঞ্জুরির একদম ঘটনাটাকে একদম ভুলিয়ে দিতে হবে। না না, আজ আমার ভালোবাসা আর যৌবনের ছোঁয়া দিয়ে কল্যাণকে একেবারে মুগ্ধ করে দিতে হবে। এই অঙ্গনা, শোনো, দেখো দেখো অঙ্গনা, দেখো এই মায়াবী রাত, ওই পূর্ণিমা চাঁদ, এই মধুর রাতে সাক্ষী হয়ে ওরা কেমন আমাদের সাথে বাসর যাচ্ছে। ঘুমহীন দু চোখের পাতায় যেন যেন ওরা জ্যোৎস্না মাখানো সেই পরশ। দূর আকাশে তারার দল মিটি মিটি হেসে কানে কানে বলে যাচ্ছে কি জানো? তুমি বলো কি বলছে? বলছি,
একটু একটু আমি ধরা পড়ে যাইনি। কল্যাণ কল্যাণ একটু বুঝতে পারিনি যে আমি আমি কুমারীকালে মা হয়েছিলাম। অঙ্গনা জানতে পারেনি আমি একটা সময় মঞ্জুরির সঙ্গে প্রেম করেছিলাম। তুমি আছো আমি আছি অনুভবে তোমারই আমি আছি অনুভবে তোমারই শুধু হারিয়ে যাচ্ছে আমার বুদ্ধি শুদ্ধি সব যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছে। আজ সকালে অঙ্গনার টেলিফোনটা পাওয়ার পর থেকে আমার ব্রেনটা কোনো কাজই করছে না। আমার মনে হচ্ছে আমার মাথাটা একটু একটু করে খারাপ হয়ে যাচ্ছে। আর আমি কিছুতেই ভাবতে পারছি না যে কাল আমি ফুলসজ্জার বাড়ি থেকে ফিরে আসার কিছুক্ষণ পর ওই দীপঙ্করের প্রতিনিধি হিসাবে উপহার নিয়ে উপস্থিত হয়েছিল সেই মঞ্জুরির কাছে আমার বোনের কুমারীকালের সন্তানটা একটু একটু করে বড় হচ্ছে। দীপঙ্করটা যে এত বড় ইডিয়েট হয়ে গেছে সেটা আমি আগে ভাবতে পারিনি। আরে রাস্কেল, তুই যে মালদাও থেকে ফেরার সময় মঞ্জুরিকে এখানে নিয়ে এসেছিস সেই খবরটা আগে আমাকে দিসনিস কেন? এখন যদি অঙ্গনার অতীত ঘটনাটা জানাজানি হয়ে যায় তাহলে অঙ্গনার যে কি অবস্থা হবে সেটা আমি ভাবতে পারছি না। এখন আমি কি করব? এখন আমার কি করা উচিত? আমি 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 বাদলদা এক গ্লাস জল, বাদলদা এক গ্লাস জল দাও 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 দাও। পিপাসায় বুকটা আমার ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সমুদ্রটাকেও চুমকে খেলো আমার এই পিপাসা মিটতো না। তোমার কি হলো বলো তো? অঙ্গনা দিদিভাইয়ের ফোনটা পাওয়ার পর থেকে তুমি যে কেন এমন করছো, কি থেকে কি হলো আমি কিছু বুঝতেই পারছি না। কি করে বলবো বাদলদা, কি করে বলবো? কথাটা যে তোমাকে বলা যাবে না। কি এমন কথা যা তুমি আমাকে বলতে পারবে না? শুধু আজ বলতে পারছি না এটা নয় বাদলদা, কথাটা হয়তো আমি কোনো দিনের জন্য তোমাকে বলতে পারবো না। কি ভালো কথা বলছো? তোমার জীবনে এমন কোনো কথা নেই যা তুমি আমাকে বলনি। আচ্ছা বাদলদা, এই তোমার কি মনে আছে বেশ কিছুদিন আগে তুমি আর অঙ্গনা মন্দিরে পুজো দিতে গিয়ে যে ভদ্র মহিলার সাথে তোমার আলাপ হয়েছিল তাকে দেখতে কেমন? খুব সুন্দর। মেয়েটা বিবাহিত না কুমারী? বিবাহিত, আর একটা বাচ্চা আছে। কিন্তু সে তো বিবাহিত নয়, পরে পরে হয়তো তার বিয়ে হয়েছে। আচ্ছা বাদলদা, ওই ভদ্র মহিলা কি বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে এসেছিল? না, সে একা এসেছিল তার বাচ্চার জন্য মন্দিরে পূজা দিতে। তাহলে এ মঞ্জুরি অন্য কোনো মেয়ে। দীপঙ্কর হয়তো মঞ্জুরি নামে কোনো নার্সকে অঙ্গনাদের বাড়িতে পাঠিয়েছিল প্রীতি উপহার পৌঁছে দিতে। আশ্চর্য মানুষ তুমি। ফোনটার পাওয়ার পর থেকেই পাগলের মতন পোড়া বকছো আর মঞ্জুরি নামটা উচ্চারণ করে যাচ্ছ। মাঝে মাঝে কি যদি তুমি বলো তা আমার মাথাও নেই আর মনটাও নেই। কলেজের সাহিত্য পড়িয়ে পড়িয়ে তোমার মাথাটা একেবারে পাগল হয়ে গেছে। নাহলে নারী এইটুকুই ব্যাপারকে কেউ এত বড় করে দেখে।
অনিমেষ এখনই ডাক্তার নিয়ে আসছে। কে মঞ্জুরি? কোথাকার মঞ্জুরি? যত সব। কে মঞ্জুরি? কোথাকার মঞ্জুরি? সে কথাটা আমি যে কিছুতেই তোমাকে বলতে পারছি না বাদলদা, কারণ আজ থেকে প্রায় 6 বছর আগেকার আসল দুর্ঘটনার কথা আমি যে তোমার কাছে চেপে গেছি। তোমরা কেউ তো সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথাটা জানো না, আমার অঙ্গনাও জানে না। সেদিন তার বাচ্চাটা মারা যায়নি, মঞ্জুরি তার কুমারীকালের সন্তানের মা হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আজই আমি দীপঙ্করের কাছে গিয়ে জেনে নেব সত্যি সত্যি কি সেই মঞ্জুরি মালদহ থেকে এসে ওই কি নেবে নার্সের চাকরি করছে, নাকি নাকি এ মঞ্জুরি অন্য কোনো মেয়ে। ঘর থেকে বেরিয়ে যেও না দাদা, এক্ষুনি ডাক্তারবাবু এসে গেছে। অন্য কোনো ডাক্তার চেম্বার বন্ধ, তাই গ্রিনভিউ নার্সিংহোমের ডাক্তারকে নিয়ে এসেছি। কি নিবি নার্সিংহোমের ডাক্তার মানে ডক্টর দীপঙ্কর সেন? আগে না স্যার, আমার নাম সুমন্ত রায়, আমি ডক্টর দীপঙ্কর সেনের অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ দাদা, কারের ট্রিটমেন্ট করে উনি পুরো নাম করেছে। আরে না না অনিমেষ বাবু, আপনি সব কথা বলবেন না, আসলে ট্রিটমেন্টটাকে আমি সেবা বলে মনে করি, তাই আচ্ছা যাক সেসব কথা। এখন বলুন তো স্যার, আপনার শারীরিক কি অসুবিধা হচ্ছে? অসুবিধা মানে ডাক্তারবাবু? আরে দাদা বলো না, তোমার শরীরের অবস্থাটা বলো, ততক্ষণ বাদলদাকে 1 কাপ চা করে আনতে বলি। তুমি সব খুলে বলো। হ্যাঁ দাদা, দাঁড়ান দাঁড়ান ডাক্তারবাবু, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসছি। কি ব্যাপার বলুন তো, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনি ভীষণ আতঙ্কিত। এক্স্যাক্টলি কারেক্ট ডাক্তারবাবু, আপনি ঠিকই বলেছেন। আপনি বিশ্বাস করুন তো, মাঝে মাঝে আমার মনে হয় আমার ব্রেনটা ঠিক কাজ করছে না। আপনার ভাই অনিমেষ বাবুর মুখে সব কথা শুনে আমি নার্সিংহোমের সব কাজ ফেলে এখানে ছুটে এসেছি। খুব ভালো করেছেন ডাক্তারবাবু, খুব ভালো করেছেন। আচ্ছা ডক্টর রায়, ডক্টর দীপঙ্কর রায় মালদহ থেকে এসেছে এখানে কতদিন হলো? তা বেশ কিছুদিন হয়ে গেল। আচ্ছা, দীপঙ্কর ডাক্তার সঙ্গে মালদহ থেকে আসার সময় মঞ্জুরি নামে কোনো নার্সকে সঙ্গে করে নিয়ে এসেছে? হ্যাঁ, আর শুধু মঞ্জুরি দেবী নয়, ডক্টর সেনের সঙ্গে জনি বলে একটা কম্পাউন্ডারও এসেছে। আচ্ছা আচ্ছা দীপঙ্কর রায়, আপনি কি বলতে পারেন ওই মঞ্জুরির বাচ্চাটা কেমন আছে? আপনি বলতে পারেন? কেন বলুন তো, মঞ্জুরি এবং তার বাচ্চা সম্পর্কে আপনি এত কথা জানতে চাইছেন কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ডক্টর রায়। ব্যক্তিগত ব্যাপার? তাহলে এতদিনে বুঝতে পারলাম সতীলক্ষ্মী মঞ্জুরি দেবীর স্বামী দেবতাটি কে। ডক্টর রায়ের কাছে বিশেষ কিছু আগ্রহ প্রকাশ করা বোধহয় আমার ঠিক হবে না, শুধু আমাকে জেনে নিতে হবে সত্যি সত্যি কি অঙ্গনাদের ফুলসজ্জার রাতে মঞ্জুরি সেখানে গিয়েছিল? প্রফেসর মঞ্জুরির সঙ্গে অবৈধ মেলামেশা করার ফলে বাচ্চার মা হচ্ছে বলেই কি ব্যাপারটা কায়দা করে গোপন করে রেখেছিল? আচ্ছা ডক্টর রায়, আপনি কি বলতে পারেন মিস্টার বীরেশ্বর বোসের ছেলের বিয়ের প্রীতিভোজের রাত্রে মঞ্জুরি কি সেখানে উপস্থিত ছিল? আপনার কাছে পারমিশন নিয়ে যায়নি বুঝি? হোয়াট? মঞ্জুরি দেবী শুধু শুধু আমার কাছে পারমিশন নেবেন কেন? নিখিলেশ বাবু, জানেন তো পাপ আর পারা কোনোদিন চাপা থাকে না, একদিন প্রকাশ হয়ে যায়। হোয়াট ডু ইউ মিন? চাউমিন চিলি চিকেনের মতো মঞ্জুরি দেবীর হাইজেন আপনার অবৈধ প্রেমের টেবিলে বসে অনেকখানি খেয়ে ফেলেছেন তো, তাই অনিবার্য কারণে আপনার আর মঞ্জুরি দেবীর মানে দুজনার গড় হজম হয়ে গেছে। গড় হজম। গেট আউট! আই সে ইউ গেট আউট! উইদাউট হেজিটেশনে আপনি আপনার প্রিয়তমা মঞ্জুরির সঙ্গে দেখা করতে গিনিগু নার্সিং হোমে যাবেন। আমি নিমন্ত্রণ করে গেলাম। অনিমেষ, অনিমেষ, এই ডাক্তার বাবুর ফ্রিজের টাকাটা নিয়ে না 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 না, ওই ফ্রিজ দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারবেন না নিখিলেশ বাবু। মঞ্জুরির সঙ্গে আপনার সম্পর্কের কথাটা কেউ জানতে পারবে না, ওটা আমি আমার মনের ফ্রিজের ডিপ চেম্বারে ঢুকিয়ে নিয়ে গেলাম। ডিপ
চেম্বারে। না 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 না, এ আমি কি শুনলাম? ওই শয়তান লোকটা আমাকে কি কথা বলে গেল? অঙ্গনার জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে আবার আমি অশান্তির জালে জড়িয়ে পড়বো না তো? না না না, এ হতে পারে না। যেমন করেই হোক আমাকে এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার জন্যে বেশ কিছু টাকা নিয়ে মঞ্জুরি আর তার বাবার কাছে আমাকে এক্ষুনি যেতে হবে। আমি যাব, আমি গিয়ে মঞ্জুরিকে বলবো, মঞ্জুরি, আবার বোনের বাচ্চার দায়িত্ব নিয়ে তুমি সত্যি সত্যি আমার কাছে বোন হয়ে গেছো, বোন। তাই তুমি এই টাকা নিয়ে আমার ভাগনাকে নিয়ে যত শীঘ্র সম্ভব এই নার্সিংহোমের চাকরি ছেড়ে অন্য কোথাও চলে যাও, বোন, চলে যাও দূরে, অনেক দূরে।